আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ২য় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আফরিন বলে, "আমি এজন্য শুনতে চাইছি কারণ আমার খুব জানতে ইচ্ছে করছে।" আমি বললাম, "আমি বলতে পারবো না।" এই বলে ছাদ থেকে চলে আসতে যাব। ঠিক তখনই মেয়েটা আমার সামনে এসে দাঁড়ায়। তারপর আমার সামনে হাত জোড় করে বলে, "প্লিজ এভাবে মুখ ফিরিয়ে চলে যেও না। সত্যিটা কি আমাকে জানতে দাও। সবকিছু অজানা থাকলে যেমন কষ্ট পাবো, সবকিছু জেনে না হয় কষ্টটা পাই। আমি নিথর পাথরের মতো দাঁড়িয়ে আছি। অবিশ্বাসজনক একটা ঘটনা। কি করে ওকে বলি? আমার সব কথা শুনে ও কি বিশ্বাস করবে? আমাকে চুপ দেখে মেয়েটা হঠাৎ আমার পায়ে লুটিয়ে পড়ে। ওর এমন কাণ্ড দেখে আমি বিস্ময়ে অবাক হয়ে যাই। এ কি করছে মেয়েটা? আমার অতীত জানার জন্য আমার পায়ে লুটিয়ে পড়ছে। কি লাভ ওর আমার অতীত জেনে? আমি তৎক্ষণাৎ মেয়েটাকে উঠিয়ে দাঁড় করালাম। তারপর বললাম, "তুমি কি পাগল হলে? সামান্য একটা বিষয় নিয়ে পা জড়িয়ে ধরতে হয়? ঠিক আছে, তোমার যখন এত আগ্রহ আমার অতীত জানার, তাহলে রুমে চলো। রাত অনেক হয়েছে। এত রাতে ছাদে থাকা ঠিক হবে না। তবে একটা কথা, আমার কথাগুলো শুনে যদি তুমি মনে কষ্ট পাও, তাহলে আমাকে ক্ষমা করে দিও।" তারপর আমরা দুজন রুমে চলে এলাম। দুজনে খাটের দুই পাশে দুই মাথায় বসে আছি। আমি কিছুক্ষণ নিরিবিলি থেকে বলতে শুরু করলাম, "আমি তোমাকে প্রথম থেকে বলি, তাহলে তুমি সবটা বুঝতে পারবে। মেয়েটির নাম হচ্ছে মুনতাহা। তার সাথে আমার দেখা প্রায় আজ থেকে ৩ বছর আগে। কিভাবে দেখা হলো সেটা শোনো। মুনতাহা আনমনা হয়ে শুয়ে আছে। এমন সময় ওর বান্ধবী শিউলির ফোন আসে। মুনতাহা ফোন রিসিভ করলে শিউলি অপর প্রান্ত থেকে বলে, "কিরে মুনতাহা, কি হয়েছে তোর? তোকে সেই সকাল থেকে কল করে যাচ্ছি, কোনো খবর নেই তোর। আজকে কলেজেও আসিসনি, কি হয়েছে তোর?" মুনতাহা বলে, "মনটা ভালো নেই রে শিউলি, তাই যাইনি। আমার পুষির কি হয়েছে বুঝতে পারছি না। ও রাত থেকে কেমন বিহেভ করছে, কিছু খাচ্ছেও না। কি হলো ওর বুঝতেই পারছি না। ওর জন্য খুবই টেনশন হচ্ছে রে।" শিউলি বলে, "কি হয়েছে ওর? বেশি সমস্যা হলে ডাক্তার দেখা।" মুনতাহা বলে, "সেটাই ভাবছি, কিন্তু কার কাছে নিয়ে যাব?" শিউলি বলে, "এটাও ভাবা লাগে। আমার আব্বুর ফার্মেসি আছে কিসের জন্য? সেখানে নিয়ে আয়, আব্বু দেখে ওষুধ দেবে।" মুনতাহা বলে, "না, আমি অভিজ্ঞ ডাক্তার ছাড়া আর কারো কাছে নিয়ে যাব না ওকে। আমি ওকে নিয়ে রিস্ক নিতে চাই না। তুই তোর বাবা থেকে জেনে নে ওনার কোনো পরিচিত পশু ডাক্তার জানা আছে কিনা।" শিউলি বলে, "আচ্ছা বাবা, তুই কোনো টেনশন করিস না, আমি দেখছি।" মুনতাহা বলে, "প্লিজ একটু তাড়াতাড়ি দেখবি।" এই বলে ফোন কেটে দিল। পরের দিন বান্ধবী থেকে অ্যাড্রেস নিয়ে পশু ডাক্তারের কাছে যায়। রিক্সার ভাড়া মিটিয়ে ডাক্তারখানার সামনে এসে দাঁড়িয়ে চোখ বুলিয়ে দেখে সে। ভেতরে এসে একজন মহিলাকে দেখতে পায়। মহিলাটি বসে আছে একটি খরগোশের বাচ্চা নিয়ে। সাদা কালো মিশ্রিত রং, দেখতে অপূর্ব সুন্দর লাগছে খরগোশটাকে। মুনতাহার মন চাইল খরগোশটিকে ধরে দেখতে, কিন্তু ধরার আগে মহিলাটি চলে গেল। মহিলাটি চলে যাওয়ার পর সে বাহিরে পাতানো চেয়ারে বসলো। একটু পর ভেতরের রুম থেকে একটা অল্প বয়সী ছেলে বের হয়ে আসে। সে হলো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। ছেলেটা দেখে মুনতাহা একটা বিড়াল নিয়ে বসে আছে। ছেলেটা মুনতাহাকে বলে, "আপনি কি বিড়াল দেখাতে এসেছেন?" মুনতাহা বলে, "জি।" ছেলেটা বলে, "তাহলে ভিতরে আসুন।" ছেলেটার কথা মতো মুনতাহা ডাক্তারের চেম্বারে প্রবেশ করে। চেম্বারে প্রবেশ করে ডাক্তারকে দেখে একটু অবাকই হলো, কারণ ডাক্তারটা আর কেউ নয়, আমি ছিলাম। তার অবাক হওয়ার কারণ হলো আমার মতো সুদর্শন যুবক পশু ডাক্তার সে যেন মানতে পারছে না। তখন আমি একটা পাখিকে খাওয়াচ্ছিলাম। মুনতাহা গলা খাকিয়ে বলে, "আসবো?" আমি বললাম, "জি আসুন, এখানটায় বসুন। তারপর বলুন কি সমস্যা?" মুনতাহা বলে, "অ্যাকচুয়ালি আমার বিড়ালটার কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু আমি সেটা ধরতে পারছি না। গত ২ দিন থেকে খেয়াল করছি তার গায়ের পশম ঝরছে, আর কিছু খেতেও চায় না। দুধ ওর এত পছন্দের, কিন্তু ও দুধের ধারে কাছেও যাচ্ছে না। কাল তো বমিও করেছে। সারাদিন এক কোণে বসে থাকে, আমার সাথে একটুও খেলে না। আপনি প্লিজ একটু দেখুন তো ওকে।" তারপর আমি বিড়ালটাকে কাছে নিয়ে চেক আপ করে বললাম, "নাম কি?" মুনতাহা বলে, "পুষি।" আমি বললাম, "আপনার নাম পুষি?" মুনতাহা বলে, "হ্যাঁ।" "ও না, আমি ভাবলাম বিড়ালের নাম জিজ্ঞেস করেছেন। আমার নাম মুনতাহা, আর ওর নাম পুষি।" আমি বললাম, "থাকেন কোথায়?" মুনতাহা বলে, "ওই যে কাছেই, বিনোদনপুর।" আমি বললাম, "বিনোদপুর?" মুনতাহা বলে, "হ্যাঁ, ওইটাই।" ভুলে শুধু বিনোদন চলে আসে মুখে। মেয়েটার কথা শুনে আমি একটু মুচকি হাসলাম। আমি বললাম, "আমি ওষুধ দুটো দিচ্ছি, সেগুলো দুধের সাথে মিশিয়ে খাওয়াবেন, আর কালকে আবার নিয়ে আসবেন ইনজেকশন দেওয়ার জন্য। আজ আমার কাছে নেই, থাকলেই দিয়ে দিতাম। কালকেরটা দেওয়ার পর আবার ১ সপ্তাহ পরে নিয়ে আসবেন, তখন আরেকটা দিয়ে দেব। যতদিন ওষুধ চলবে ততদিন পানি থেকে দূরে রাখবেন।" মুনতাহা বলে, "আচ্ছা, আর কিছু করতে হবে?" আমি বললাম, "আপাতত না, কালকে আসুন, ইনজেকশন দেওয়ার পর বাকিটা বলবো।" মুনতাহা বলে, "আচ্ছা, শুক্রিয়া।" এই বলে ক্লিনিক থেকে বেরিয়ে একটু পথ যাওয়ার পর আবারও ফিরে আসে মুনতাহা। তারপর আমাকে বলে, "ইয়ে মানে, আপনার নামটা কি জানতে পারি?" আমি মুচকি হেসে বললাম, "আরিফ চৌধুরী।" মুনতাহা বলে, "আচ্ছা, থ্যাঙ্কস।" এই বলে চলে গেল। মুনতাহা চলে যাওয়ার পর ছোট্ট একটা হাসি দিয়ে নিজের কাজে মন দিলাম। পুষিকে নিয়ে নাচতে নাচতে চলে মুনতাহা। আসলে তার খুব ভালো লেগেছে আমাকে। লাভ ইট ফার্স্ট সাইট যেটাকে বলে। আমাকে নিয়ে ভাবতে ভাবতে চলে গেল বাসায়। পরের দিন বিকেলে পুষিকে নিয়ে আবার আসে। পুষিকে ইঞ্জেকশন দেওয়ার পাশাপাশি আমাদের মাঝে অনেক কথা হলো। ধরতে গেলে দুজনের মাঝে ভাব জমে উঠল।
এভাবে 1.5 মাস পুষির ট্রিটমেন্ট করানোর জন্য মাঝে মাঝেই আসতো। 1.5 মাস পর পুষি সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আমার কাছে আসার বা আমার সাথে কথা বলার আর কোনো অজুহাত থাকে না। সেটা ভেবে মন্তাহার মন খারাপ হয়ে যায়। এতদিন তো পুষির উসিল্লায় আমাকে দেখতে পেত, আমার সাথে কথা বলতে পারতো, কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে। নিজের ইচ্ছায় তো আর পুষির ক্ষতি করতে পারে না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমার একটা কাজে একটু দূরে যেতে হয়। কাজ শেষ করে বেরিয়ে আসি। ঠিক তখনই দেখি মন্তাহার রিকশার ভাড়া মিটিয়ে নামছে। মনে মনে ভাবলাম, কি আজব মেরে বাবা, এমন মুষলধারায় বৃষ্টি হচ্ছে, ছাতা আনার প্রয়োজন বোধ মনে করলো না। আমি এগিয়ে গেলাম। ততক্ষণে মেয়েটা পুরো ভিজে গেছে। আমি ওর কাছে গিয়ে বললাম, আরে আপনি এখানে কোথায় এসেছেন? এ মা, আপনি তো পুরো ভিজে গেছেন, ছাতার নিচে আসুন। মন্তাহা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন হাতে চাঁদ পেয়েছে। হঠাৎ তার মনের মানুষকে এভাবে আবার দেখতে পাবে, সেটা যেন কল্পনায়ও ভাবিনি। আমি বললাম, কি হলো, কি এত ভাবছেন? ছাতার নিচে আসুন। আমার কথায় সম্বিত ফিরে পেয়ে বলে, আসলে আমি এখানে দুটো খরগোশ দেখতে এসেছি। আমি প্রায় সময় আসি। আপনি কোথায় এসেছেন? আমি বললাম, এই তো সামনে একটা কাজ ছিল, তাই এসেছি। বাইরে বৃষ্টি হচ্ছে দেখেও ছাতা নিয়ে আসেননি কেন? আর এত দূরে শুধু দুটো খরগোশ দেখতে এসেছেন? মন্তাহা বলে, আসলে বাড়ি থেকে বের হওয়ার সময় বৃষ্টি হচ্ছিল না, আর ছাতা আনতেও মনে ছিল না। আমি বললাম, এভাবে বৃষ্টিতে ভিজলে যদি অসুস্থ হয়ে পড়েন তখন কি হবে ভেবে দেখেছেন? মন্তাহা বলে, এসব কথা ছাড়ুন, আমার সাথে খরগোশ দেখতে যাবেন? আমি বললাম, চলুন দেখে আসি আপনার খরগোশ। এই বলে দুজন এক ছাতার নিচে হাঁটতে থাকি। এর আগে কোনোদিন এমন কোনো মুহূর্তের অভিজ্ঞতা হয়নি আমার। আজ হঠাৎ এক ছাতার নিচে দুজন হাঁটছি। কেমন একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। সেটা কি ভালোবাসা, না ভালো লাগা, না অন্য কিছু? বুঝে উঠতে পারছিলাম না তখন। আমার পাশে মন্তাহা চলতে চলতে বকবক করেই যাচ্ছে। আমি নিশ্চুপ হয়ে শুনে যাচ্ছি, আর মুখ থেকে হালকা হালকা হুম হুম শব্দ করে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাই। তারপর মেয়েটা দৌড়ে গিয়ে খরগোশ দুটোকে কোলে তুলে নেয়। প্রায় অনেকক্ষণ খরগোশ দুটোর সাথে খেললো। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। একটা মানুষ কতটা পশুপ্রেমী হলে এত দূরে বৃষ্টিতে ভিজে ছুটে আসে। সত্যি মেয়েটাকে যত দেখছিলাম ততই অবাক হচ্ছি, আর অন্যরকম একটা টান ফিল করছি। সেদিন আর আমাদের মাঝে তেমন কথা হয়নি। দুজন বিদায় নিয়ে দুই দিকে চলে গেলাম। আর কিছুদিন পর মেয়েটা হন্তদন্ত হয়ে আমার কাছে আসে। আমি দেখে একটু অবাকই হলাম। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এভাবে ছুটে ছুটে আসছেন কেন, কি হয়েছে? মন্তাহা কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলে, আসলে পুষি সিঁড়ি থেকে পড়ে গেছে, মনে হয় সামনের পায়ে ব্যথা পেয়েছে, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি কিঞ্চিত ভুরু কুচকে বললাম, সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে সেটা কিভাবে? বিড়াল অনেক উঁচু থেকে লাফ দেয়, অনেক ছোটাছুটি করে, কখনো শুনিনি বিড়াল পায়ে ব্যথা পায়। মন্তাহা বলে, ইয়ে মানে, আমি তো দেখলাম ও খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমি বললাম, তো কিভাবে পড়ে গেল? মন্তাহা বলে, আমার সাথে খেলছিল, হঠাৎ কি দেখে ছুটে পালিয়ে যাচ্ছে। আমি ধরতে চাইলেই এক লাফে গিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়। আমি বললাম, আর সাথে আপনিও এখানে এসেছেন, মনে হয় বাড়িতে কেউ জানে না। মন্তাহা অবাক হয়ে আমার চোখে চোখ রেখে বলে, আপনি কি করে জানলেন আমি পড়ে গেছি, আর আমি বাড়িতেও কাউকে বলে আসিনি? আমি বললাম, আপনি পুষিকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন, নিজের যে কপাল কেটে গেছে সেদিকেও খেয়াল ছিল না আপনার। আর বাড়িতে কেউ যদি জানতো তাহলে আপনাকে এই অবস্থায় বাড়ির বাইরে বের হতে দিত না। এই বলে আমি উঠে গিয়ে ওর কপালের কাটা স্থানে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিলাম। তারপর বললাম, বাড়ি থেকে না বলে আসাটা ঠিক হয়নি আপনার, আর এভাবে লাফালাফি করে নিজের ক্ষতি করা একদম ঠিক হয়নি। আপনি বড় হয়েছেন, ভালোই বুঝতে শিখেছেন, ছোট বাচ্চা কিন্তু নন, তাহলে নিজের দিকে খেয়াল রাখুন। বিয়ের বয়স হয়েছে আপনার, এভাবে লাফালাফি করলে লোকে কি বলবে? পরে দেখবেন বিয়ে হবে না। আমি জানি মেয়েটা নিজের ইচ্ছায় নিজের ক্ষতি করেছে, শুধুমাত্র আমার সাথে দেখা করবে বলে এবং কথা বলবে বলে। মন্তাহা মাথা নিচু করে বিড়বিড় করে বলে, হ্যাঁ আপনি চাইলেই তো বিয়েটা হতো, কিন্তু আপনি তো চান না। আমি বললাম, আপনি কিছু বলছেন? মন্তাহা বলে, কই না তো, আমি এখন আসি, এই বলে চলে গেল। এভাবে মাঝে মাঝেই এটা সেটা অজুহাত নিয়ে আমার কাছে চলে আসতো। একদিন তো এমনই হয়েছে, এমনি চলে এসেছে, জিজ্ঞেস করাতে কেন এসেছে সেটাই বলতে পারছে না, তারপর লজ্জা পেয়ে চলে গেল। এদিকে আমার যা হবার হয়ে গেছে, আমি যে মন্তাহাকে ভালোবেসে ফেলেছি সেটা উপলব্ধি করতে পারছি। মেয়েটা যে আমাকে বড্ড ভালোবাসে সেটা ওর চোখে চোখ রাখলেই বুঝতে পারি। এদিকে আমি ওকে মন দিয়ে বসে আছি, আর অপেক্ষা করছি কখন আবার আসবে। আমি আমার মনের কথা ওকে বলবো। সকাল থেকে রাত পর্যন্ত দরজার দিকে তাকিয়ে থাকি, এই বুঝি মন্তাহা আসলো। কিন্তু না, তারপর থেকে মেয়েটা আর আসেনি। সত্যি বলতে আমি ওর জন্য উতলা হয়ে পড়েছি। মেয়েটা আমাকে পাগল বানিয়ে আমার মন কেড়ে নিয়ে আর আসছেই না। দেখতে দেখতে পুরো 3 মাস আমি অপেক্ষা করেছি, কিন্তু মন্তাহার দেখা আর মিলে না। আর পারছি না নিজেকে ধরে রাখতে। ভাবলাম ওর বাসায় যাব। আমার অ্যাড্রেস যে ডাক্তার থেকে নিয়েছে তার থেকে মন্তাহার অ্যাড্রেস নিলাম। অ্যাড্রেস নেবার পরের দিন আমি মন্তাহার বাড়িতে গেলাম।
মনে মনে নার্ভাস ফিল করছি। যদি মুনতাহা দরজা না খোলে, যদি ওর মা দরজা খোলে, কি বলবো? মনে মনে কি বলবো সেটা সাজিয়ে নিয়ে কলিং বেল প্রেস করলাম। মনে মনে যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। মুনতাহার মা এসে দরজা খুলে দিল। দরজা খুলে আমাকে দেখতে পেয়ে একটু অবাক হলেন। তারপর নিজেকে স্বাভাবিক করে বলেন, কাকে চাই? আমি মনে সাহস নিয়ে বললাম, মুনতাহাকে চাই। ইয়ে মানে ওর বিড়াল পুষির ডাক্তার আমি, তাই পুষিকে দেখতে এসেছি। মুনতাহার মা বলে, দাঁড়িয়ে কেন, আসুন ভেতরে আসুন। আমাকে নিয়ে একটা সোফাতে বসালো। 17-18 বছরের একটা ছেলে পুষিকে কোলে নিয়ে আসে। যত সম্ভব মুনতাহার ভাই হবে। কিন্তু পুষিকে কোলে নিয়ে ছেলেটা আসলো কেন? মুনতাহা এলো না কেন? মুনতাহার মা পুষিকে আমার কোলে দিয়ে বলে, ও যে ওর মালিককে ছাড়া ভালো নেই। দেখো বাবা, শুকিয়ে কেমন চেহারা হয়ে গেছে, খায়ও না ঠিক মতো। আমি মুনতাহার মায়ের কথা কিছুই বুঝলাম না। মালিককে ছাড়া মানে? মুনতাহা কোথায়? আমি পুষিকে কোলে রেখেই বললাম, মুনতাহা কোথায় আন্টি? মুনতাহার নাম শুনেই ওনার মুখের কথা আটকে গেল। কান্না যেন উপচে পড়বে এখন। নিজেকে সামলিয়ে বলেন, 2 মাস আগে আমার মেয়েটা পুষিকে নিয়ে হাঁটতে বেরিয়েছিল। আমি তাকে বারবার বলেছিলাম, রাস্তার ধারে যাবি না, বিপদ হতে পারে। মেয়েটা আমার কথা শুনল না। পুষিকে নিয়ে খেলতে খেলতে পুষি হঠাৎ রাস্তার উপর চলে যায়। তখন দূর থেকে পুষির দিকে ছুটে আসছে একটি ট্রাক। আমার মেয়েটা দৌড়ে যায়, পুষিকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু আমার মেয়েটা, কথাটা বলতে তিনি ডুগরে কেঁদে উঠলেন। যতবারই তিনি একথা ভাবেন ততবারই কান্নারা দল বেঁধে এসে পড়ে। একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় হয়ে গেছেন তিনি। আর পুষি নিজের মালিককে হারিয়ে মুচড়ে পড়েছে। সেদিনের পর থেকে একদম নিশ্চুপ হয়ে যায় সে। আগের মতো খেলে না, আগের মতো লাফায় না, চুপ করে বসে থাকে খালি। মুনতাহার মৃত্যুর খবর শুনে একদম স্তব্ধ হয়ে যাই আমি। নিজের অজান্তেই 2 ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে আমার। এতটা কষ্ট, এতটা যন্ত্রণা হচ্ছে যে এখনই মরে যাই আমি। বেশ কিছুক্ষণ সময় লাগলো নিজেকে সামলাতে। নিজেকে স্বাভাবিক করে আন্টিকে বললাম, আন্টি আমি কি মুনতাহার কবরটা দেখতে পারি? আন্টি আমাকে কবরটা দেখিয়ে দিতে আমি চলে গেলাম সেখানে। কবরের সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। 2 চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। চিৎকার করে বলে উঠলাম, কেন চলে গেলে তুমি? তোমাকে ভালোবাসার কথাটা জানানোর সুযোগটাও দিলে না তুমি। এত পাষাণ কেন তুমি? একটু একটু করে যে ভালোবাসার বীজ রোপণ করেছো, সেই ভালোবাসা প্রকাশ করার সময়টুকু দিলে না তুমি আমাকে। আমি এবার কিভাবে বাঁচবো বলতে পারো? আমি যে ক্লিনিকে পথ চেয়ে বসে থাকি তোমার আশায়। তুমি কি আর আসবে না? তোমার পুষির করা দুষ্টুমিগুলোর কথা বলবে না আমাকে? এমন করো না প্লিজ। আমি যে ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। প্লিজ ফিরে আসো না। একটি বার তোমাকে জড়িয়ে ধরে বলতে চাই, এই ডাক্তার তার পশুপ্রেমী রুগিনীকে কতটা ভালোবাসে। প্লিজ তুমি ফিরে আসো। মুনতাহার ছোট ভাই পিছন থেকে বলে, আপনি আপুকে খুব ভালোবাসেন তাই না? আমি বুঝতে পারিনি সে কখন এসে দাঁড়িয়েছে। চোখ মুছে উঠে দাঁড়িয়ে বললাম, হ্যাঁ বাসি তো, কিন্তু বলা হয়ে ওঠেনি। তার আগেই সে ফাঁকি দিয়ে চলে গেছে। মুনতাহার ছোট ভাই বলে, জানেন আপু যাওয়ার আগে বলেছিল পুষির খেয়াল রাখতে, কিন্তু আমার মনে হয় আমাদের থেকেও আপনি ওর খুব ভালো খেয়াল রাখতে পারবেন। এই নিন, আজ থেকে পুষির দায়িত্ব আপনার। ওকে দেখে রাখবেন। ও ভালো থাকলে মনে করব আমার আপু ভালো আছে। আমি কাপা কাপা হাতে পুষিকে কোলে তুলে নিলাম। আমার কোলে এসে পুষি গুটিয়ে নিল। পুষিকে নিয়ে আনমনা হয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি, পাগলিটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। ওর স্থান আমি কাউকে দিতে পারবো না। পুষিকে পেয়ে মনে হয়েছিল আমি মুনতাহাকে পেয়েছি। সেই থেকে পুষি আমার কাছে। কথাগুলো শেষ করে একটা দিক নিঃশ্বাস ফেললাম। কখন যে বলতে বলতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে বুঝতেই পারিনি। আমি চোখ মুছে আফরিনের দিকে তাকালাম। সে কি, মেয়েটা কান্না করছে। এটা কি ওর দুঃখের কান্না, নাকি অনুশোচনার কান্না, নাকি সুখের কান্না বুঝতেই পারছি না। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? এতক্ষণ আফরিন নীরবে কেঁদে যাচ্ছিল। এখন আমার কথা শুনে ডুকরে কেঁদে ওঠে। 2 হাতে মুখ চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি কি করব বুঝতে পারছি না। উঠে ওর কাছে গেলাম। ওর কাঁধে হাত রেখে বললাম, কি হলো, তুমি কাঁদছো কেন? না, আজ দেখছি মেয়েটা কান্নাই থামাবে না। আমি আবার বললাম, আহা, এভাবে কান্না করলে বুঝবো কিভাবে তুমি কেন কান্না করছো? মুখের উপর থেকে হাত সরিয়ে আমার চোখে চোখ রাখে। তারপর কান্না করতে করতে বলে, মেয়েটা মরে গেল? কতটা কষ্ট পেয়েছে মেয়েটা। আমি তো ওর কথা শুনে তাজ্জব বনে গেছি। মেয়েটা কি মাটি দিয়ে তৈরি সেটাই ভাবছি। নিজের কথা চিন্তা না করে অন্যের দুঃখে কাঁদছে। মুনতাহা মরে গেছে সেটা শুনে ওর খুশি হওয়ার কথা, তা না ওর জন্য কান্না করছে। আমি বললাম, সবকিছু আল্লাহর ইচ্ছা। তিনি যা করেন ভালোর জন্য করেন। তিনি সবার মঙ্গলটা চিন্তা করেন। যার যতটুকু হায়াত সে ততটুকুই বাঁচবে, এটাই দুনিয়ার নিয়ম। আফরিন কান্না করতে করতে বলে, কিন্তু সে তো দুনিয়ার কিছুই দেখতে পেল না। ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা বলে যেতে পারলো না ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসার কথা শুনতে। এত কম সময় নিয়ে কেন দুনিয়াতে পাঠিয়েছে ওকে? এই বলে আবার কান্না শুরু করে দেয়। আমি বললাম, প্লিজ এভাবে কান্না করো না, একটা কাজ করি চলো। আফরিন বলে, কি কাজ? আমি বললাম, চলো দুজন মিলে 2 রাকাত নফল নামাজ পড়ি, তাহলে দেখবে মনে শান্তি পাবে। এই কথাটা সত্যি। যখন দেখবেন খুব কষ্ট হচ্ছে, কাউকে কিছু বলতে পারছেন না, খুব কান্না পাচ্ছে,
ঠিক তখনই অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন আর মনে জমে থাকা কথাগুলো মুনাজাতে আল্লাহর কাছে বলবেন। তাহলে দেখবেন ম্যাজিকের মতো সব শান্ত হয়ে যাবে। আফরিন বলে ঠিক আছে। এই বলে দুজন অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। নামাজ পড়ে উঠে আফরিনকে বললাম, এখন কেমন ফিল করছো? মন শান্তি হয়েছে? আফরিন বলে হ্যাঁ হয়েছে। আমি বললাম রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ো। এই বলে আমি সোফায় ঘুমাতে গেলাম। আফরিন বলে কি ব্যাপার, তুমি খাটে ঘুমাবে না? আমি বললাম আমি এখানে ঠিক আছি, কোনো সমস্যা হবে না। আফরিন বলে আমি জানি কাল রাতে আমি অজান্তে ভুল করে ফেলেছি, তার জন্য তুমি আলাদা থাকতে চাইছো। কথা দিচ্ছি আর এমন করব না, তুমি খাটে এসে ঘুমাও। আমি মনে মনে ভাবলাম না, আজ বেশি কথা বাড়ানো চলবে না। এমনিতেও মেয়েটার মন খারাপ, পাশে গিয়ে ঘুমলে হয়তো একটু শান্তি পাবে। আমি আর ব্যক্যবায় না করে শুয়ে পড়লাম খাটে এসে। আফরিন মুচকি হেসে অপর পাশে শুয়ে পড়ে। দুজন দুই দিকে ফিরে এটা সেটা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। কিন্তু ভোরের দিকে ঘুম ভাঙতেই দেখি আমি আফরিনকে জড়িয়ে ধরে শুয়ে আছি। রাতে মেয়েটা চুল ছেড়ে ঘুমিয়েছিল, যার ফলে চুলগুলো মুখে এসে পড়েছে। আমার একটা হাতের উপর মাথা রেখে শুয়ে আছে আফরিন, তাই আমি অন্য হাত দিয়ে মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিলাম। চুলগুলো সরাতে ওর মিষ্টি চেহারাটা ভেসে ওঠে আমার সামনে। কি অপূর্ব লাগছে। অমনি মেয়েটা আবার নড়েচড়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এখন ওর কপাল আমার ঠোঁটের সামনে, না চাইতেও আমার ঠোঁট জোড়া ছুঁয়ে যাচ্ছে ওর কপালে। কি একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে মনে। ওর ছোঁয়া আমার ভালোই লাগছে, কিন্তু আমি যে ওকে আপন করতে পারবো না, তাই নিজে থেকে সরে আসলাম। সকালে ঘুম থেকে উঠে আফরিন ফ্রেশ হয়ে বসে আছে আমার জন্য, কারণ আমার সাথে নাস্তা করবে তাই। মেয়েটা বুঝতেই পারেনি রাতে আমি ওকে জড়িয়ে ধরেছি, ও আমার বুকে ছিল। আমার ঘুম ভাঙলো 9টার দিকে। ঘুম থেকে উঠে দেখি প্রতিদিনের মতো জানালার পাশে বসে আছে। আমি বললাম গুড মর্নিং। আফরিন আমার দিকে তাকিয়ে বলে শুভ সকাল। আমি লক্ষ্য করলাম মেয়েটার চোখ দুটো ফুলে গেছে। কাল রাতে কান্না করার ফলে। আমি কিছু না বলে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর দুজন একসাথে নাস্তা করলাম। নাস্তা শেষ করে আমি চেম্বারে চলে গেলাম। চেম্বারে বসে বসে ভাবছি আফরিনের কথা। মেয়েটা কালকে রাতে কি কান্নাটাই না করলো। মনের দিক দিয়ে খুবই নরম, একদম সরল সোজা। কাজের ফাঁকে ফাঁকে ওকে নিয়ে ভাবছি। এভাবে কখন যে দুপুর হয়ে গেল বুঝতেই পারিনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1টা বাজে। ভাবলাম বাসায় চলে যাই, লাঞ্চটা বাসায় করব। এই ভেবে উঠে বাসায় চলে গেলাম। দুপুরবেলা একসাথে বসে খেতে পেরে মেয়েটা খুব খুশি হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে আমি আবার চেম্বারে চলে গেলাম। আফরিন বিকেলের দিকে একটু ঘুমিয়ে উঠে পড়ে। একা একা বারান্দায় দাঁড়িয়ে আছে, ভাবছে কি করবে। কাল রাতে আমার কথা শুনে এটা বুঝতে পেরেছে এত সহজে আমাকে পাবে না। আমার মনের সবটা জায়গা জুড়ে যে মুনতাহা আছে। আর ভালো লাগছে না এসব ভাবতে, তাই একটা বই নিয়ে বসে। সেই দিনের বইটা, স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক। বইটা খুলে পড়তে শুরু করে। পৃথিবীর গভীরতম সম্পর্কগুলোর একটি হলো স্বামী স্ত্রী। এই সম্পর্ক যদি গভীর ও গাঢ় হয়, তাহলে এই নশ্বর পৃথিবীও মনে হবে স্বর্গরাজ্য। সুখ বইবে জীবনের সর্বময়। স্বপ্নময় দিন গত হবে অতি সহজে। জীবন কখনো তৃষ্ণাতুর হবে না। জীবন কখনো কষ্টকর মনে হবে না। স্বামী স্ত্রী দুজন দুজনার হলেই শান্তির বাতাস বয়ে জীবনের আকাশে। অর্থবৃত্তি আর ঐশ্বর্য কিন্তু সাংসারিক জীবনের মূল চাবিকাঠি নয়। চাবিকাঠি হলো দুজনের বনিবানা প্রেম প্রীতি ভালোবাসা। একজন আরেকজনের পৃথিবী হওয়া। স্বামীর ভেতর স্ত্রী তার নিজের পৃথিবী খুঁজে নেওয়া। স্ত্রীর ভেতর স্বামী তার নিজের পৃথিবী খুঁজে নেওয়া। একজন ছাড়া অন্যজন দিশেহারা হওয়া। হাজার বছরের জীবনযাত্রায় পৃথিবীর এই প্রমাণ দেখেছে বহুবার। লক্ষ কোটি টাকার সংসারও দুজনে অনলে পুড়ে ছাই হয়েছে। আবার শূন্য পাতার পথের ধারে সংসারও হয়েছে স্বর্গময়। এই সব কিছুর মূলে ও গড়ে দুজনের সৌজন্য আচার আচরণ। আমাদের সমাজে যার উপস্থিতি শূন্যের কোঠায়। আমাদের সমাজে যত উপদেশ সব স্ত্রীকে। আপনি খেয়াল করে দেখবেন স্বামীর সঙ্গে স্ত্রী কেমন আচরণ করতে হবে, এই সম্পর্কে 10টা বইয়ে 10টা উপদেশ অনায়াসেই পেয়ে যাবেন। এর বিপরীতে স্ত্রীর সঙ্গে তার স্বামী কী আচরণ করবে সেই সম্পর্কে 10 বই বা উপদেশ পেতে আপনাকে বেগ পেতে হবে। 1000টা বই ঘেঁটেও এমনটা পাবেন না যেখানে স্বামীকে উদ্দেশ্য করে স্ত্রীর সঙ্গে তার আচরণের উপদেশ দেয়া আছে। শুধু মহানবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া, ওনার হাদিস ছাড়া। এইটুকু পরে বইটা বন্ধ করে দেয়। তারপর আবার ভাবতে বসে আমাকে নিয়ে। সে কি পারবে আমার মন জয় করতে, আমাকে নিজের করে পেতে? সে কি পারবে মন তাহার জায়গা নিজের করে নিতে? বড্ড ভালোবেসে ফেলেছে সে আমাকে। আমি যত অবহেলাই করি না কেন, আমাকে ছেড়ে যেতে পারবে না। আমি সে কখন বাসায় ফিরেছি, রুমে এসে দেখি আফরিন বারান্দায় বসে আছে আর নির্বিকার হয়ে বই পড়ছে। আমি যে সেই কখন থেকে ওর পিছে দাঁড়িয়ে আছি বুঝতেই পারেনি। হঠাৎ কারেন্ট চলে গেল। পরিবেশটা পুরো অন্ধকার। সামান্য চোখ সয়ে যেতেই আফরিন উঠতে যাবে, অন্ধকারে আমার সাথে ধাক্কা খায়। আমার সাথে ধাক্কা খেয়ে যা করলো তাতে আমার পায়ের নিচে মাটি সরে যায়। আমি হতব্রহ্মের মতো দাঁড়িয়ে শুধু ফেল করে দেখে যাচ্ছি। আমার কি করা উচিত আমি সেটাই বুঝতে পারছি না।
এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।